গণভোট বা জুলাই সনদ এটাকে কেন্দ্র করে কিন্তু একটা আইনও হয়েছে। সেই আইনটা হইল যে 180 দিনের মধ্যে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে অটোমেটিক এটা কার্যকর হয়ে যাবে বলা আছে। এখন আজকে যারা ক্ষমতায় গেছে তারা 2/3 মেজরিটি পেয়ে গেছেন, তারা যদি এটা না মানেন কিচ্ছু আসে যায় না। এবং আপাত দৃষ্টিতে আমি সংসদের দিকে যদি তাকাই তাহলে 2/3 মেজরিটি যখন তাদের আছে, আপনি চিৎকার করতে পারেন, না শুনলে আপনার কিছু করার নাই, কারণ আপনার উপরে সে নির্ভরশীল না। তাহলে আপনি যা করবেন সেটা আপনার একক সিদ্ধান্তে করবেন। এবং এটার আইনগত যে দিকটা, এই গণভোটের যে ফলাফল, জুলাই সনদের যে ফলাফল, তার আলোকে কিন্তু আপনি সংবিধানে ঢুকে এটাকে সংস্কার করতে পারতেন। সংস্কার করলে আপনি একটা লিগ্যাল ফ্রেমে চলে আসতেন। আপনি কিন্তু এখন লিগ্যাল ফ্রেমে নাই। এখন যে ব্যাখ্যাটা আমাদেরকে দিচ্ছেন সেটা কিন্তু গায়ের জোরের ব্যাখ্যা। যেহেতু 2/3 মেজরিটি আছে, আপনি যেটা ব্যাখ্যা দেন সেটাই কারেক্ট, কারণ আপনার প্রতিবাদ করলে লাভ নাই তো। কিন্তু আমরা জানি ইট ইজ রং, কারণ আপনি সংবিধান মোতাবেক আদৌ নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। পদ্মা ব্যারেজ নিয়েও ভারত আপত্তি জানিয়েছে, বাংলাদেশের কি করা উচিত? না দেখেন, পদ্মা ব্যারেজ আমাদের তো দরকার, 1 নম্বর। 2 নম্বর, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সম্প্রতি একনেকের বৈঠকে একটা ভালো বাজেটও ডিক্লারেশন দিয়েছেন যে 34,000 কোটি টাকা। এটাও বলা হয়েছে তার সাথে যে নিজস্ব তহবিল থেকে করবে। প্রত্যেকটা উদ্যোগই ভালো। আর এই বাদ দেওয়া, ব্যারেজ তৈরি করা পৃথিবীতে নতুন কিছু না। চায়নাও ব্যারেজ করছে, ভারতও ব্যারেজ করছে, সুইজারল্যান্ড ব্যারেজ করছে, পৃথিবীর বহু দেশই ব্যারেজ করে। এই ব্যারেজ করার পিছনে কারণ অনেক। এটা হলো যার যার রাষ্ট্রের স্বার্থ দেখা, আবার এর থেকে পানির বিদ্যুৎ তৈরি করা, বহু কাজে বহুমুখী এটার ইয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যেমন ফারাক্কাবাদের ভিকটিম, আমরা তিস্তার ভিকটিম। আমাদের এখানে শুষ্ক মৌসুমে পানি থাকে না, আবার নামকস্তে একটু বর্ষা আসলেই যখন ওভারফ্লো হয় আমরা পানির তলে চলে যাই। এই সবগুলোই বিবেচনায় নেওয়া দরকার। যারা করছেন বাদগুলো ব্যবস্থায় নেওয়া দরকার, মানে চিন্তাভাবনা করে করা উচিত যে আরেকজনের ক্ষতি হয় কি না। আজকে ধরেন আমি যদি একটা কথা বলি সিম্পল, আমাদের বক্তব্য, আমি টকশোতে অনেকে শুনছি এমনভাবে বলে, আমার জায়গায় আমি বাড়ি করব, আমার দেশে আমি ব্যারেজ করব, তাতে আরেকজন আপত্তি করবে কেন? কথা আপনার একদিকে যেমন যৌক্তিক, আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু গ্লোবাল ভিলেজের মধ্যে আছি। আপনি একা চলতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার যে রাষ্ট্রীয়ভাবে আমার যে ভৌগোলিক যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু আমার কাছে যতখানি গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা ভূ রাজনীতির সাথে সম্পৃক্ত। তাতে আপনি ভারত, চায়না এবং আমেরিকা 3টা দেশের কাছেই এই ভূখণ্ড খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি আজকে এই চিন্তাটা করেন, এইরকম যদি ভাবেন যে, যেমন ধরেন আপনি যদি আপনি একটা ল্যান্ড কিনছেন, একটা জায়গায় আপনি একটা জায়গা কিনেছেন যে সেই জায়গাটা আপনি বাড়ি করবেন, তার 4-3 দিকে একটা বাড়িঘর মানুষের আছে, আপনি নতুন বাড়ি করবেন। আপনি কি ইচ্ছা করলেই আপনি বাড়িটা করতে পারেন? তাতে কি আপনি বাড়ি করার সময় যখন মাটির নিচে কাজ শুরু করবেন, পাইলিং শুরু করবেন, তখন আশপাশের বাড়ির কি ক্ষতি হয় কি না সেটা দেখার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি ক্ষমতাধর হন আর সেটাকে যদি অবজ্ঞা করেন যে আপনার গায়ে শক্তি আছে, আপনি মানলেন না ফর এক্সাম্পল, তাহলে কিন্তু তখন রাজুকে গিয়ে দরখাস্ত দিবে, কোর্টের আশ্রয় নিবে যে সে বাড়ি করতে গেলে আমার এই ক্ষতি হয়। তো একইভাবে আপনি যখন এটা করবে, যেহেতু আপনি গ্লোবাল ভিলেজের ভিতরে আপনি একটা সদস্য, সুতরাং আপনি যখন এটা করতে যাবেন তখন ন্যাচারালি প্রতিবেশীর কি ক্ষতি হইতে পারে এটা আপনি যতখানি মাথায় রাখবেন কি রাখবেন না, তার চেয়ে বড় তো তারা রাখবে। এমন তারা রাখলে সেই মোতাবেক কি আমরা বাদ দিয়ে দিব? না, আমরা বাদ দিব কেন? সেখানে আমাদের আলোচনা হইতে পারে যে তোমার কি অসুবিধা হবে, তোমার অসুবিধা যদি এই হয় তাহলে ফারাক্কার জন্য তো আমাদের এই অসুবিধা হয়েছে, আমরা বিভিন্ন আলাপ আলোচনা করতে পারব। কিন্তু এটা ওইভাবে অত সহজ না যে আমার জায়গায় আমি যেভাবে খুশি সেভাবে করে ফেলবো, এটা কিন্তু খুব সহজ কাজ না। আপনি ডিপ্লোম্যাটিক্যালি ফেস করে আপনাকে করতে হবে। এটা ভারতের পক্ষে বলা না, বিপক্ষে বলা না। আমি যদি ভারতের পক্ষে থাকি তাহলে কি করব? আমি দেখব যেখানে পদ্মা ব্যারেজ করলে আমার ক্ষতি কী হয়। আবার যদি আমি বাংলাদেশে থাকি তাহলে আমি ভাববো ভারতের ক্ষতি
যাই হোক না কেন আমার জন্য প্রয়োজন। এই দুইটাকে মিলিয়ে একটা জায়গায় যেতে হবে। সুতরাং ভারত যদি ডিমেরিটস দেখাইতে পারে যে এই ক্ষতিগুলো হবে, সেটা যদি আমরা আলোচনা সাপেক্ষে বৈশা করে আমাদের করা দরকার। আমরা এমনভাবে কাজ করব, ভারত আমার এমন একটা প্রতিবেশী, আপনার বন্ধু পাল্টাইতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। তো এই যে প্রতিবেশী পাল্টাইতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে বিবেচনায় নিতে হবে যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে আমরা কিভাবে শান্তিপূর্ণভাবে করতে পারি। একেবারে আপনি করা শুরু করবেন, দেয়ার আর মেনি ওয়েজ। আপনাকে ডিস্টার্ব করার জন্য তো নানান ওয়ে আছে। সুতরাং আপনি এটা শুনবেন না তো আরেকটা আছে। আমরা ইতিমধ্যে অনেক কিছু টের পাচ্ছি, বর্ডার নিয়ে, বর্ডার থেকে এই পুশ ইন পুশ ব্যাক এই টাইপের কথাগুলো। যাক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। সুতরাং আমার কাছে মনে হয় আপনি পদ্মা ব্যারেজ করবেন, সেটা ইন্ডিয়া আলোচনায় আসতে পারে, সেটাকে ডিপ্লোম্যাটিক্যালি ফেস করে কিন্তু আমাদের কাজ করতে হবে। বিএনপি যদি শেষ পর্যন্ত গণভোট না মানে তাহলে কি হতে পারে? দেখেন, বিএনপি সম্পর্কে যে প্রশ্নটা আপনি আমার সরাসরি করলেন, গণভোট মানলে কি হতে পারে, না মানলে কি হতে পারে, এই তো আপনার মেইন কথা। আপনি গণভোট এমন একটা জাজমেন্ট যেটা জনগণের প্রত্যক্ষ রায়, আমরা এইটা চাই। এবং গণভোটটা আপনি কোনোভাবে এড়াইয়ে যেতে পারবেন না, কারণ গণভোটের আলোকে, গণভোট মানে সংবিধানের উপরে আমরা বলি, ইয়েস, কোন অর্থে যে গণভোটের আলোকে আপনি সংবিধানটা রচনা করবেন, ওই কারণে বলা হয় যে এটা সংবিধানের ঊর্ধ্বে। বাট গণভোটের যে আলোকে যেটা করবেন সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এখন আপনি যদি না করেন তাহলে কি হবে? আপনারা যে করবেন না বা বিএনপি যে করবে না, সেই সিমটম ইতিমধ্যে আমাদের কাছে সুস্পষ্ট। কারণ ওরা বলেছেন যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি এই কারণে যে যাতে নির্বাচনটাকে বাতিল করার বা পিছনের বাহানা না হয়। শব্দটা কিন্তু এরকম। আবার দায়িত্বশীল আরেকজন ব্যক্তি বলছেন গণভোটের জন্য যদি আমরা রাজি না হইতাম তাহলে নির্বাচন দিত না। তাহলে আপনার কাছে দেখা যাচ্ছে গণভোট বা জুলাই সনদ এগুলা কিছু না, বিষয়টা হচ্ছে আপনার নির্বাচনটা দরকার। এখন আসেন, এটাকে কেন্দ্র করে কিন্তু একটা আইনও হয়েছে। সেই আইনটা হইল যে 180 দিনের মধ্যে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে অটোমেটিক এটা কার্যকর হয়ে যাবে বলা আছে। এখন আজকে যারা ক্ষমতায় গেছে তারা 2/3 মেজরিটি পেয়ে গেছেন, তারা যদি এটা না মানেন কিচ্ছু আসে যায় না। এবং আপাত দৃষ্টিতে আমি সংসদের দিকে যদি তাকাই তাহলে 2/3 মেজরিটি যখন তাদের আছে, আপনি চিৎকার করতে পারেন, না শুনলে আপনার কিছু করার নাই, কারণ আপনার উপরে সে নির্ভরশীল না। তাহলে আপনি যা করবেন সেটা আপনার একক সিদ্ধান্তে করবেন। এবং এটার আইনগত যে দিকটা, এই গণভোটের যে ফলাফল, জুলাই সনদের যে ফলাফল, তার আলোকে কিন্তু আপনি সংবিধানে ঢুকে এটাকে সংস্কার করতে পারতেন। সংস্কার করলে আপনি একটা লিগ্যাল ফ্রেমে চলে আসতেন। আপনি কিন্তু এখন লিগ্যাল ফ্রেমে নাই। এখন যে ব্যাখ্যাটা আমাদেরকে দিচ্ছেন সেটা কিন্তু গায়ের জোরের ব্যাখ্যা। যেহেতু 2/3 মেজরিটি আছে, আপনি যেটা ব্যাখ্যা দেন সেটাই কারেক্ট, কারণ আপনার প্রতিবাদ করলে লাভ নাই তো। কিন্তু আমরা জানি ইট ইজ রং, কারণ আপনি সংবিধান মোতাবেক আদৌ নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। কারণ বলা হয়েছে সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে, এটা সংবিধান মোতাবেক। সেই সংবিধানে কি সেই কথাটা, সংবিধানে কি বলা আছে 90 দিন পার হওয়ার পর যখন মন চায় তখন করবেন? বলা নাই। এবং 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হইল সেটাও সংবিধান মোতাবেক হয় নাই। এখন এগুলো আপনাকে টাচ করে না আপনার গায়ের শক্তি দেখে, কিন্তু এতে হয়তো আপনি ইন্টারনাল রাজনীতি আপনি দমায় রাখবেন যে আমরা এই কারণে করছি, নির্বাচন এলে পেতাম না। কিন্তু আপনি ইন্টারনালি দমায় রাখবেন, রাজনীতিবিদদের দমাবেন, কারণ জামাত কোনো প্রতিবাদ করবে বলে আমি মনে করি না। কারণ জামাতের পারফরমেন্স আমি খুব পুয়ার দেখতেছি পার্লামেন্টে। তো সেক্ষেত্রে তারা থাকবে সাইলেন্ট, 5টা বছর বিরোধী দলের নেতা হিসেবে বাসায় জাতীয় পতাকা উড়বে, এটাই তাদের বড় বিজয়। এনসিপি হয় 6টা সিট পেয়েছে, তারা হয়তো ভাববে আমরা আমাদের দল গুছানোর কাজ করি, পার্লামেন্টে অস্তিত্ব রেখে। এছাড়া পার্লামেন্টের আর কোনো রোল নাই। বাট যখন আপনি এক্সটার্নালি যাবেন, এখন তো কিন্তু সরকার এক্সটার্নাল দিকে যাচ্ছে, যেমন পদ্মা ব্যারেজ করার মানে হচ্ছে এক্সটার্নাল। এখানে আপনি এক্সটার্নাল বিষয়, ইন্টারনাল বিষয় না, এক্সটার্নাল চাপ আপনার উপরে আসবে, যেটা আমরা আলাপ করলাম। তারপর আসেন তিস্তা ব্যারেজ করবেন, চায়না
চায়না ভিজিট করছেন, মোটামুটি আমরা বুঝতেছি কাজটা নাকি এ পর্যন্ত মনে হয় তাদেরকে দেয়া হবে। সেখানে আপনি ইন্টারন্যাশনাল চাপ আসবে। আবার আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে, সেখানে এই ত্রিমুখী লড়াই যখন হবে তখন ওখানে বলে পার পাবেন না কেউ যে নির্বাচনের জন্যই আমরা সব কিছু করেছি, হ্যাঁ, তা না হলে নির্বাচন হতো না, এই সমস্ত কথা বলে সেখানে পার পাওয়া যাবে না। তখন কি হবে, এই তিনজনের মধ্যে সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে গিয়ে যখন আপনার ব্যালেন্সটাকে ইমব্যালেন্স হয়ে যাবেন আপনি, তখন কি হবে, তখন এই আজকের ত্রুটিগুলা এক জায়গা থেকে কোনো একটা কোয়ার্টার থেকে হয়তো কথা উঠবে, সেই কোয়ার্টারটা কোথায়, সেই কোয়ার্টারটা রাজ্জা কিনা, সেই কোয়ার্টারটা টকশোরও না, যারা এর ভিতরে ধরেন মিডিয়া বলেন, আমলা বলেন, বহির্বিশ্বের একটা কোয়ার্টার বলেন, তারা যখন শুরু করে দিবে যে এই সংসদ লিগ্যাল ফ্রেমে নাই, এইতে যখন আন্দোলন শুরু হয়ে যাবে, কিংবা ইনক্লুসিভ নির্বাচন হয় নাই, অত বড় একটা জনসংখ্যা বাদ দিয়ে আওয়ামী লীগ, এইসব ইস্যু তখন আসবে, লিগ্যাল ফ্রেমে নাই, তখন আসবে গণভোট, জুলাই সনদ, এটি তখন কিন্তু একটা বেকায়দায় পড়ার সম্ভাবনা আছে এবং মনে হয় না সেটা কাটাতে পারবে। সুতরাং এই যে গণভোট যদি বাস্তবায়ন না করে, এখন আপাত দৃষ্টিতে কিছু মনে হবে না, কিন্তু সময়ের ব্যবধানে এটার কনসিকুয়েন্স যেটা হবে সেটার খেসারত সম্পূর্ণ বিএনপিকেই বহন করতে হবে।